নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্দী। শুরু করছি সেরা 10। আর সেরা 10-এর শুরুতেই আমরা খেলার খবরে নজর রাখবো। অবশ্যই আইপিএল যা আগামীকাল থেকে শুরু হতে চলেছে এবং প্রথম ম্যাচ থেকে কিন্তু উত্তেজনা একেবারে তুঙ্গে থাকবে। তার কারণ হচ্ছে ধোনি বনাম কোহলি। চেন্নাই সুপার কিংসের মুখোমুখি কে হচ্ছে না রয়্যাল চ্যালেঞ্জার্স, এবং অবশ্যই এই চেন্নাই এবং ব্যাঙ্গালোরের খেলা নিয়ে কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে। তার সঙ্গে আইপিএল যেহেতু শুরু হচ্ছে, উদ্বোধনী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে ঘিরেও কিন্তু রয়েছে প্রস্তুতির ছবি, সেই সঙ্গে রয়েছে অনেক উন্মাদনা। কারণ এই আইপিএল ভীষণ রকম জমজমাট হয়। এই আইপিএলকে কেন্দ্র করে কিন্তু অনেক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজন করা হয়। শুক্রবার অর্থাৎ আগামীকাল থেকে শুরু হচ্ছে আইপিএল। প্রথম ম্যাচে মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। তার আগে যেমনটা বলছিলাম, উদ্বোধনী অনুষ্ঠান হবে। মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। শুরু হচ্ছে প্রতিযোগিতা। তার আগে চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর সেখানে থাকবেন বলিউড তারকারা। যে জমজমাট জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের কথা, আইপিএলকে কেন্দ্র করে যে অনুষ্ঠানের কথা আমি বলছিলাম শুরুতেই, এই আইপিএলকে কেন্দ্র করে যে পরিমাণ উত্তেজনা উন্মাদনা থাকে তা এখন মাসভর আমরা দেখতে পাবো। এবং সেই সিজন শুরু হয়ে গেল আগামীকাল থেকে। আইপিএল এর সিজন। আইপিএল এ মুখোমুখি প্রথম ম্যাচে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। উদ্বোধনী অনুষ্ঠান, উদ্বোধনী ম্যাচ সব মিলিয়ে জমজমাট থাকবে আগামীকাল। প্রতি বছরের মতো আইপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান, তাকে ঘিরে এবারেও কিন্তু চরম উত্তেজনা। প্রস্তুতি একেবারে শেষ মুহূর্তের। ক্রিকেট প্রেমীদের কাছে বাড়তি আকর্ষণ বলা যেতে পারে এই উদ্বোধনী অনুষ্ঠান। অবশ্যই সেই দিকে যেমন নজর থাকছে, পাশাপাশি প্রথম দিনের ম্যাচ যেখানে ধোনি বনাম কোহলির দ্বৈরথ আমরা দেখতে পাবো। এই ম্যাচকে ঘিরে অবশ্যই উত্তেজনা থাকবে। মহেন্দ্র সিং ধোনি বনাম বিরাট কোহলির ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। শুরু হচ্ছে প্রতিযোগিতা। চেন্নাইয়ের এম.এ. চিদম্বরম স্টেডিয়ামে হবে উদ্বোধনী অনুষ্ঠান, আর সেখানে থাকবেন বলিউড তারকারা। সব মিলিয়ে জমজমাট হতে চলেছে উদ্বোধনী অনুষ্ঠান এবং সেই সঙ্গে উদ্বোধনী ম্যাচ। ইডেন গার্ডেন থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সরাসরি জয়জ্যোতি ঘোষ। কথা বলবো জয়জ্যোতির সঙ্গে। জয়জ্যোতি, আগামীকাল থেকে আইপিএল এর সিজন শুরু হচ্ছে। আইপিএল নিয়ে সারা বছর কিন্তু একটা বলা যেতে পারে মানুষ অপেক্ষা করেন, ক্রিকেট প্রেমীরা অপেক্ষা করে থাকেন এই ম্যাচ কবে তারা দেখতে পাবেন। প্রত্যেকটা ম্যাচকে ঘিরেই কিন্তু মানুষের উন্মাদনা থাকে। সেই জায়গা থেকে জানতে চাইবো যে আগামীকাল এই উদ্বোধনী ম্যাচ, যেটা আমরা জানি ধোনি বনাম কোহলি, জমজমাট হতে চলেছে এই উদ্বোধনী অনুষ্ঠানও। সব মিলিয়ে প্রস্তুতির ছবিটা ঠিক কিরকম দেখতে পাচ্ছ, কি জানতে পারছো এখনো পর্যন্ত? একেবারেই মধুবন্তী। দেখো, আগামীকাল থেকে আইপিএল শুরু এবং আজকে এই মুহূর্তে আমি ইডেন গার্ডেন্সে রয়েছি। তবে আজকে যেটা সব থেকে বড় খবর এই মুহূর্তে, সেটা হচ্ছে মহেন্দ্র সিং ধোনি তার ক্যাপ্টেন্সি, মানে এত বছর ধরে তিনি অধিনায়কত্ব করেছেন চেন্নাই সুপার কিংসের হয়ে, তিনি তার ব্যাটনটা কিন্তু ঋতুরাজ গায়কোয়াড়, তরুণ ঋতুরাজ গায়কোয়াড়ের হাতে তুলে দিয়েছেন। অর্থাৎ কালকে চেন্নাই সুপার কিংসের হয়ে টস করতে নামবেন ঋতুরাজ গায়কোয়াড়। নিঃসন্দেহে অনেক বড় খবর। এবং এই বিষয়ে কি ভাবছেন আমাদের কলকাতা টিভির যুগ্ম সম্পাদক গৌতম ভট্টাচার্য, তিনি রয়েছেন আমার সঙ্গে। সরাসরি কথা বলবো তার সঙ্গে। গৌতম দা, মহেন্দ্র সিং ধোনি লম্বা চুলে সেই ফিরে এসছেন, তবে তিনি ব্যাটনটা পাস করেছেন, কিভাবে দেখছেন? আমি শুধু বলবো যে এতজন জার্নালিস্ট সিএসকে সঙ্গে থাকেন, সিএসকে কভার করেন, অন্তত 10 থেকে 12 জন স্পেসিফিক্যালি, আমি ওভারঅল তো অনেক বেশি থাকেন চেন্নাইতে, কিন্তু বিভিন্ন একটা কাগজের 5-6 জন করে। আশ্চর্য যে এই খবরটা কেউ পাননি। আমি টুইটারে আজকে দেখলাম যে ট্রেন্ডিং ধোনি স্যাক্ট। আমার মনে হয় এটা শতাব্দীর শ্রেষ্ঠ রসিকতা। মহেন্দ্র সিং ধোনিকে সিএসকেতে স্যাক করা যায় না, কেউ করবে না। ধোনি যদি বলেন এসো আমার একটু স্যাক করো, তাহলেও কর্তা যিনি শ্রীনিবাসন তিনি করতে রাজি হবেন না। ধোনি ওদের ম্যানেজমেন্টেরই অংশ। এর আগেও আমরা দেখেছিলাম 2022-এ মহেন্দ্র সিং ধোনি ক্যাপ্টেন্সি ছেড়ে দিয়েছিলেন, সেবার জাডেজা ক্যাপ্টেন হন। এমন রেজাল্ট হয় যে 9 নম্বরে শেষ করে সিএসকে, আমার যতদূর মনে পড়ছে 9 নম্বরে শেষ করে 10টা টিমের মধ্যে। এমন জনরোষ ওঠে, এমন দাবি ওঠে। মহেন্দ্র সিং ধোনি 2023-এ আবার নেতৃত্ব দেন এবং আমরা দেখলাম যে তিনি চ্যাম্পিয়ন হন। ইনফ্যাক্ট 2022-এও শেষের দিকে কয়েকটা ম্যাচে তাকে নেতৃত্ব দিতে হয়েছিল, কারণ জনতার তাই দাবি ছিল যে জাডেজাকে দিয়ে চলবে না। কিন্তু এবার মহেন্দ্র সিং ধোনির বয়স 42। আমরা জানি যে সিকে নাইডু 63 বছর বয়সে রঞ্জি ট্রফি খেলেছেন, বাট 42 বছর বয়সে আইপিএলে ক্যাপ্টেন্সি করার, সে আবার উইকেট কিপার, প্রায় অসম্ভব। ধোনি কিন্তু একটা, তোমার মনে থাকতে পারে টুইটে একটা লিখেছিলেন পোস্টে,
যে একটা চমক থাকবে, সেই চমকটা এটাই। এবং কোনোদিন যদি দেখো ধোনি ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে খেলবেন, আমার মনে হয় আশ্চর্য হওয়ার কিছু নেই। নিজেকে 11-এ রাখলেন না, ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে রেখে দিলেন, এটাও হতে পারে। একেবারেই মহেন্দ্র সিং ধোনি কি করবেন একমাত্র তিনিই জানেন। ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে তাকে হয়তো দেখা যাবে। এবং চিদম্বরম স্টেডিয়ামে আগামীকাল কিন্তু উদ্বোধন হতে চলেছে। অক্ষয় কুমার, এআর রহমান, সোনু নিগম তারা পারফর্ম করতে পারেন। এবং তার ঠিক পরের দিনই ইডেন গার্ডেন্সে কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদের মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স। গৌতম গম্ভীর অলরেডি কিন্তু তেজ ছড়াচ্ছেন তার। এবং অপরদিকে ক্যাপ্টেন প্যাট কামিন্স অর্থাৎ প্রাক্তন নাইট গৌতম দা, একদিকে প্যাট কামিন্স, অপরদিকে আমি শ্রেয়াস আইয়ারের নামটা নিলাম না, গৌতম গম্ভীর কি ধরছি, গৌতম গম্ভীর ভার্সেস প্যাট কামিন্স কিভাবে দেখছেন? আমি বলবো যে 19শে নভেম্বর যিনি গোটা ভারতবর্ষের যে দুজন স্পেশালি গোটা ভারতবর্ষের স্বপ্ন কেড়ে নিয়েছিলেন, ভারতবর্ষকে নিদ্রাহীন করে দিয়েছিলেন, পুরো ভারতবর্ষকে বিষণ্ণ করে দিয়েছিলেন, সেই দুটো মানুষ আগামী পরশুদিন তাদের মাঠে দেখা যাবে। এখনো দেখা যাচ্ছে, আমরা যেখানে দাঁড়িয়ে আছি ওখানে যদি আমাদের ক্যামেরা পার্সন একটু ঘোরান ক্যামেরাটা, ওদিকে সানরাইজার্স হায়দ্রাবাদ ট্রেন করছে, যেখানে আছেন প্যাট কামিন্স বিশ্বকাপ জয়ী টিমের ক্যাপ্টেন এবং ট্র্যাভিস হেড যার ইনিংসটা ভারতের স্বপ্ন শেষ করে দিয়েছিল, মারমুখী ট্র্যাভিস হেড। এরা আবার এসছেন নতুন বেশে, টি-20-র বেশে। ওই দুঃখটা ভোলা খুব ডিফিকাল্ট। কিন্তু সানরাইজার্স হায়দ্রাবাদ এমন একটা টিম, প্রায় কানা ছেলের নাম পদ্মলোচনের মতো, যে সানরাইজার্স তাদের সূর্যোদয় আর হয় না, তারা আর জিততে পারে না। একবার বাদ দিলে তারা সবসময় প্রায় গত 3 বছর ধরে কোচরা এখানে স্যাক্ট হচ্ছে, ক্যাপ্টেন স্যাক্ট হচ্ছে। ব্রায়ান লারা গত বছর ছিলেন, তিনিও স্যাক্ট হয়ে গেছেন এবছর। তার আগের বছর টম মুডি ছিলেন, তিনি সরে যান। পালা বদলের পালা চলছে সানরাইজার্স হায়দ্রাবাদে। কাজে প্যাট কামিন্সকে টিমটাকে তৈরি করতে একটু সময় লাগবে। সেই সময়ের মধ্যে সানরাইজ, আমার তো মনে হয় যে এটা একটা লাকি ড্রতে জেতা। অর্থাৎ যেটা বোঝা যাচ্ছে এটা স্পষ্টতই যে আইপিএল কে ঘিরে মানুষের মধ্যে, ক্রিকেট প্রেমীদের মধ্যে যেমন উন্মাদনা রয়েছে, এবারের আইপিএল কিন্তু প্রত্যেকবারের মতোই জমজমাট হতে চলেছে। জানিয়ে রাখি আগামীকাল থেকে এবারের আইপিএল শুরু। প্রথম ম্যাচ মুখোমুখি চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। এবং ধোনি ব্যাটন হাতে তুলে নেওয়ার পরই কিন্তু আরো বেশি করে বলা যেতে পারে অন্য মাত্রা পেয়ে যাচ্ছে উদ্বোধনী ম্যাচ। আবারও সরাসরি চলে যাবো ইডেন গার্ডেন্সের, যেখান থেকে রয়েছেন জয়জ্যোতি আমাদের প্রতিনিধি। জয়জ্যোতি, অবশ্যই জয়জ্যোতির কাছে আমরা যাব। গৌতম দা যেভাবে বিশ্লেষণ করছেন এবারের আইপিএল কে, অবশ্যই সেই সংক্রান্ত সমস্ত তথ্য দর্শকের কাছেও আমরা পৌঁছে দেব। কিন্তু তার আগে যেমনটা বলছিলাম, আগামীকালের ম্যাচ নিয়ে কিন্তু যথেষ্ট উন্মাদনা রয়েছে, সেই সঙ্গে উদ্বোধনী অনুষ্ঠান তাও কিন্তু জমজমাট হতে চলেছে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এখন সময় হয়ে গেছে একটা ছোট্ট বিরতি নেওয়ার। বিরতির পর থাকছে আরো খবর। সঙ্গে ফিরে এলাম বিরতির পর। কংগ্রেসের অ্যাকাউন্ট ফ্রিজ নিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে তোপ দাগা হলো এবং সোনিয়া গান্ধী তিনি কিন্তু নিশানা করলেন মোদীকে, বললেন ভোটের মুখে কংগ্রেসকে আর্থিকভাবে পঙ্গু করতে চাইছে বিজেপি। রাহুলের বক্তব্য, আসরিক শক্তির বিরুদ্ধে কংগ্রেসের লড়াই জারি থাকবে। আয়কর দফতর নোটিশ পাঠিয়ে কংগ্রেসের 285 কোটি টাকা ফ্রিজ করে দেয়, যা নিয়ে সরব কংগ্রেস। বিজেপিকে নিশানা করেছে তৃণমূল। हमारी असुर्रा शक्ति से लड़ाई हो रही है, नफरत भरी असुर्रा शक्ति। কখনো ইডি সিবিআই আয়কর হানা, কখনো সরকার ফেলে দেওয়ার অভিযোগ। বিজেপির বিরুদ্ধে বারংবার সোচ্চার হয়েছে বিরোধীরা। এবার ঠিক ভোটের মুখে কংগ্রেসের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ জানিয়ে মুখ খুলতে হলো সোনিয়া গান্ধীকেও। 2018-19 মূল্যায়ন বর্ষের আয়কর সংক্রান্ত অনিয়মের জন্য 105 কোটি টাকা জরিমানা, 30 কোটি টাকা সুদ, অর্থাৎ মোট 135 কোটি টাকা কংগ্রেসকে দিতে হবে। তা না দেওয়ার কারণেই ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ। আয়কর দফতর নোটিশ পাঠিয়ে কংগ্রেসের 285 কোটি টাকা ফ্রিজ করে দেয়। আয়কর রিটার্নে অতি সামান্য অনিয়মের অভিযোগ, 45 দিন দেরি হওয়ায় বিশাল অঙ্কের টাকা জরিমানা। নজিরবিহীনভাবে 1994 থেকে 95 আর্থিক বর্ষের নোটিশ পাঠানো হয়েছে 14 মার্চ। ঠিক
ঠিক ভোটের আগেই মোদী শাহর এই পদক্ষেপ নিয়ে সরব কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিজেপির যুক্তি কি জবাব? রাজনৈতিক প্রতিহিংসার কারণেই বিজেপি ষড়যন্ত্র করছে, বিপজ্জনক খেলায় মেতেছে বলছে বিরোধী শিবির। কলকাতা টিভি। মেসেজে আদর্শ আচরণবিধি ভঙ্গের অভিযোগ, অবিলম্বে বার্তা পাঠানোর প্রক্রিয়া বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রককে নির্দেশ নির্বাচন কমিশনের। আচরণবিধি জারি, তারপরেও কিভাবে বার্তা? মোদী সরকারের বিরোধিতায় সরব বিরোধীরা, একাধিক অভিযোগের পর পদক্ষেপ কমিশনের। দেখুন। ভোটের মুখে বিকশিত ভারতের প্রচার নিয়ে তুমুল শোরগোল। হোয়াটসঅ্যাপে প্রধানমন্ত্রীর চিঠি, জানিয়েই আপত্তি বিরোধীদের। তৃণমূল সহ বিরোধীদের অভিযোগ, প্রধানমন্ত্রীর এই বার্তায় আদর্শ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘিত হয়েছে। বিরোধীদের অভিযোগে শিলমোহর জাতীয় নির্বাচন কমিশনের। বৃহস্পতিবার কেন্দ্রীয় তথ্য প্রযুক্তি মন্ত্রককে চিঠি দেয় কমিশন। তথ্য প্রযুক্তি মন্ত্রকের কাছে রিপোর্ট তলব করে, যদিও মন্ত্রকের দাবি গত 15ই মার্চ নির্বাচনী আচরণবিধি জারির আগে বিকশিত ভারত সংক্রান্ত বার্তা হোয়াটসঅ্যাপে পাঠানো হয়, কিন্তু প্রযুক্তিগত কারণে সেই বার্তা অনেক দেরিতে নাগরিকদের মোবাইল নম্বরে পৌঁছয়। বিকশিত ভারত নিয়ে কমিশনের নির্দেশ। কমিশনে একাধিক অভিযোগ জমা। নির্বাচনী আচরণবিধি জারি রয়েছে, এই বার্তা আর পাঠানো যাবে না, দ্রুত নির্দেশ কার্যকর করতে হবে। কি রয়েছে এই বিকশিত ভারত বার্তায়? বার্তায় 2047 সালের মধ্যে উন্নত ভারত গড়ে তোলার কথা বলা হয়েছে। আম জনতার থেকে সেই সংক্রান্ত বিষয়ে পরামর্শও চাওয়া হয়েছে। তৃণমূলের অভিযোগের ভিত্তিতেই পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে কমিশন, দাবি তৃণমূল নেতৃত্বের। বিরোধীদের একাধিক অভিযোগের পর শেষমেশ সক্রিয় নির্বাচন কমিশন। কলকাতা টিভি। চোখ রাখবো পরের খবরে। লোকসভা নির্বাচনে ইনিংস খেলতে এসেই বিতর্কের জবাব দিলেন তৃণমূলের তারকা প্রার্থী ইউসুফ পাঠান। বৃহস্পতিবার দুপুরে বহরমপুরে পা রেখেই বহিরাগত বিতর্কে মুখ খুললেন ক্রিকেট দুনিয়ার অলরাউন্ডার পাঠান। রাজনীতির ইনিংসের শুরুতেই ছক্কা মুখ খুলে ইউসুফ বুঝিয়ে দিলেন তিনি ভোটে লড়তে এসেছেন। বললেন, আমি বহিরাগত নই, এটা আমারই বাড়ি, এখানে থাকতে এসেছি। দেখুন। বহরমপুর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর গড় হিসেবেই পরিচিত। সেই অধীরের কেন্দ্রে তৃণমূল এবার প্রার্থী করেছে ইউসুফকে, জানিয়ে তৃণমূলের অন্দরেই অসন্তোষ দানা বেঁধেছিল। ক্ষোভ প্রকাশ করেছিলেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। তাঁর দাবি ছিল দুর্বল প্রার্থী দিয়ে আসলে অধীরকেই জেতার সুযোগ করে দিল তৃণমূল। নির্দল হিসেবে ভোটে দাঁড়ানোরও হুমকি দিয়েছিলেন তিনি, যদিও পরে তিনি সুর বদলেছেন। এদিন ইউসুফের পাশেই দেখা গিয়েছে হুমায়ুনকে। অধীরের কেন্দ্রে ইউসুফ বহিরাগত প্রার্থী বলে সরব হয়েছিলেন হুমায়ুন। বহিরাগত শব্দটি উল্লেখ করেছে রাজ্যের বিরোধী শিবিরও। এই প্রেক্ষাপটে মুখ খুলে ইউসুফ বার্তা দিলেন যে তিনি বহিরাগত নন। শুধু তাই নয়, এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর নামও উল্লেখ করেছেন। ইউসুফ বলেছেন, সবচেয়ে বড় উদাহরণ আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন মঞ্চে প্রচারের আলো পুরোটাই ছিল পাঠানকে ঘিরে। জোড়া বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্যকে দেখতে ভিড় হয়েছিল চোখে পড়ার মতো। কলকাতা টিভি। তৃণমূলের বর্ধমান দুর্গাপুর লোকসভার প্রার্থী কীর্তি আজাদ। এই কীর্তি আজাদকে যেটা আমরা জানি যে আক্রমণ করতে চেয়েছিল বিজেপি, আর তাদের সেই বহিরাগত কীর্তি আজাদই সকাল সকাল সাইকেলে চেপে চলে গেলেন বাজার। সবজি কেনার ফাঁকে ফাঁকে চলল জনসংযোগও। দেখে নিন। দুর্গাপুরের ইস্পাত নগরীতে ঘর নেওয়া হয়েছে বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদের জন্য। বুধবারই সে ঘরে আনুষ্ঠানিকভাবে প্রবেশ করেছেন কীর্তি। দুর্গাপুরে এসেছেন তার স্ত্রী পুনম আজাদও। ভোটের আগে সেখানেই গুছিয়ে ঘর সংসার পাচ্ছেন 80 দশকের ক্রিকেটার কীর্তি আজাদ। সংসার করতে গেলে খাওয়া দাওয়া মাস্ট, আর কীর্তির মতো খাদ্যরসিক হলে তো খাওয়াতে কামাই হতেই পারে না। আর এই খাবারের খোঁজেই সাইকেল চেপে বাজারে গেলেন কীর্তি আজাদ। সঙ্গী মন্ত্রী প্রদীপ মজুমদার, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, 3 জন মিলে সোজা চলে গেলেন শহরের বিখ্যাত চণ্ডীদাস বাজারে। মাছের বাজার, সবজির বাজার ঘুরে পছন্দের জিনিসপত্র কিনলেন কীর্তি। সকালে মন্দিরে পুজো দিয়ে বাজার করতে বেরিয়েছিলেন কীর্তি আজাদ। তারপর সারাদিন ধরে দফায় দফায় চলেছে জনসংযোগ। ভোটের আগে পর্যন্ত স্ত্রী পুনম আজাদের নির্দেশ মতো সকাল সকাল বাজার করে দিয়ে বাকি সময়টা ভোটের কাজেই খরচ করতে চান খাদ্যরসিক কীর্তি আজাদ। দুর্গাপুর থেকে সঞ্জীব সুঁয়ের রিপোর্ট, কলকাতা টিভি।
সেরা 10 আজকের মতো এ পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।